হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমরা কিন্তু আপার প্রাইমারির প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমি তোমাদের পূর্ণিমা ম্যাডাম। আমি কিন্তু তোমাদের আপার প্রাইমারির প্রিপারেশন শুরু করেছি, যেটা সিডিপি দিয়ে। সিডিপি ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2 করেছি, আমরা কনসেপ্ট বুঝেছি। এবং আজকে কিন্তু আমরা মক টেস্ট আকারে কিছু কোশ্চেন করব এমসিকিউ টাইপের। এবং আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইট রিলেশনশিপ উইথ লার্নিং। এটার কিন্তু কনসেপ্ট ক্লাস আমরা কিন্তু দিয়েছি, অর্থাৎ ডিটেলসে আলোচনা কিন্তু আমরা করেছি। সেটা কিন্তু আগে দেখে নেবে, দেন কিন্তু এমসিকিউগুলি সলভ করবে। ওইটা যদি আগে না দেখো তাহলে কিন্তু এমসিকিউ পরে পাস করতে পারবে না। কারণ যে আপার প্রাইমারি পরীক্ষায় এসএসসির হতে চলছে, সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্টরা বসবে, সেখানে এমসিকিউ সলভ করে কেউই পাস করতে পারবে না। ফার্স্ট ডিটেলসে পড়বে, দেন কিন্তু এমসিকিউ মক টেস্ট আকারে দিতে হবে। তো চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন দেখো, নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়? ফার্স্ট বলেছে নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার ভিত্তিতে শিখন ঘটে থাকে, এটা কিন্তু শিখনের বৈশিষ্ট্য। তারপর বলছে না শেখা বিষয়বস্তু শিখনের একটি অংশ, এটাও কিন্তু একটা শিখনের বৈশিষ্ট্য। তারপর শিখন হলো একটি প্রক্রিয়া যা আচরণের মধ্যে পরিবর্তন ঘটায়, এটাও কিন্তু শিখনের একটা বৈশিষ্ট্য। তাহলে আচরণের অধ্যয়ন হলো শিখন, এটা কিন্তু শিখনের বৈশিষ্ট্য কোনোভাবেই হতে পারে না। তাহলে আনসার কত? আনসার হলো অপশন বি। 2 নম্বর কোশ্চেন হলো মানুষের বিকাশে কতগুলি নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে? নিচের কোনটি মানব বিকাশের নীতি নয়? এবার আমরা পড়েছি যে ধারাবাহিকতা বিকাশের নীতি বলে আমরা একটা কিন্তু ক্লাস করেছি। ওইখানে কিন্তু বলা হয়েছিল যে বিকাশ একটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় চলে এবং বিকাশ কিন্তু সাধারণ থেকে বিশেষের দিকে হয়ে থাকে এবং বিকাশ কিন্তু নিরবচ্ছিন্নভাবে হয়ে থাকে। তাহলে বিকাশ কি নীতির মধ্যে কোনটা পড়ে না? বিপরীতমুখী। বিকাশ কিন্তু কোনোদিনও বিপরীতমুখী হতে পারে না। পরবর্তী বিকাশ কোন স্তর থেকে শুরু হয়? এটা কিন্তু আমরা পড়েছি যে মার পেটে যখন ভ্রূণ থাকে, ভ্রূণ অবস্থায় একটা বাচ্চা থাকে, তখন থেকে কিন্তু বিকাশের একটি বিকাশ শুরু হয়ে যায়, যেটা অপশন নাম্বার বি, প্রাক জন্মস্তর। তারপর কিন্তু 4 নম্বরে আমরা পড়ব যে নির্দিষ্ট কোনটির মাধ্যমে 4 নম্বরে আমরা পড়ব নির্দিষ্ট কোনটির মাধ্যমে শিখন এবং বিকাশের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক উপলব্ধি করা যায়। ফার্স্ট বলেছে বিকাশ শিখনের উপর নির্ভর করে না। সেকেন্ড বলেছে বিকাশের পেছনে শিখন কাজ করে। সি নাম্বার শিখন ও বিকাশ হলো সমার্থক অর্থ। তারপর ডি নাম্বার বলেছে শিখন এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়ার আন্তঃসম্পর্ক। অর্থাৎ এখানে কিন্তু এটা আনসার হতে চলছে যে শিখন এবং বিকাশ একটি কিন্তু জটিল প্রক্রিয়ার আন্তঃসম্পর্ক, অর্থাৎ শিখনের মধ্যে আর বিকাশের মধ্যে কিন্তু সম্পর্ক থাকে। এটা কিন্তু ডিটেলসের ক্লাসে আমি কিন্তু একদমই আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, ওইটা কিন্তু ভালো করে আগে দেখে নেবে। আর আমরা কিন্তু আমাদের পিডিএফগুলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করছি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু পিডিএফগুলি পেয়ে যাবে। তারপর বিকাশ সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক? প্রথম বলছে বিকাশ বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন হয়। দ্বিতীয় বলছে বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অতি দ্রুত এবং তারপর স্তব্ধ হয়। যে বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অগ্রগতি হয় এবং তারপরে পশ্চাৎমুখী হয়। পরবর্তী বলছে পরিবর্তন একটি সরল রেখা অনুসরণ করে অগ্রগতি হয়। সেখানের ক্ষেত্রে কিন্তু আমাদের আনসার এ হবে, কারণ বিকাশ কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে কি হয়ে থাকে? বিভিন্ন হয়ে থাকে। বিকাশ কিন্তু সবার ক্ষেত্রে সেম হয়ে থাকে না। যদি বিকাশ সেম হতো তাহলে একই ক্লাসে পড়া বিভিন্ন শিক্ষার্থীদের যে পড়াটা ধরে রাখার ক্ষমতা সেটা কিন্তু সেম হতো, কিন্তু এরকম হয় না। দেখা যায় কিছু স্টুডেন্ট অনেক জিনিস মনে রাখতে পারে, আবার কিছু স্টুডেন্ট 2 থেকে 3টা ওয়ার্ডই মনে রাখতে পারে, তার বেশি মনে রাখতে পারে না, যেটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি না, কিন্তু যদি একবার মনে হয়ে যায় আমি 10 বছর 20 বছরও আর ভুলতে পারি না। তো এরকম সবার ক্ষেত্রে কিন্তু বিকাশ একরকম হয় না। তারপর 6 নম্বর আমরা দেখব বিকাশের নীতি সংক্রান্ত কোন বিবৃতিটি ভুল বলেছে? এ নাম্বার বলছে বংশগতি এবং পরিবেশের মধ্যে ধারাবাহিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে। 2 নম্বর বলেছে বিকাশ পরিণাম ও শিখনের উপর নির্ভর করে। 3 নম্বর বলেছে প্রতিটি শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় অতিক্রম করে যদিও তাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য বজায় থাকে। তাহলে এই সবগুলি কিন্তু ঠিক। তাহলে লাস্ট আমরা দেখে নেব বিকাশ হলো একটি পরিমাণগত প্রক্রিয়া যা পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায়। তাহলে আনসার কিন্তু হতে চলছে ডি নাম্বার, যেটা সম্পূর্ণ ভুল। বিকাশ পরিমাপ করা যায় না কোনোদিনও। কাকে পরিমাপ করা যায়? বুদ্ধিকে পরিমাপ করা যায়, কিন্তু বিকাশকে পরিমাপ করা
যায় না। দেন আমরা 7 নম্বর কোশ্চেন পড়ব। বিকাশ হলো নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এই ধারণা নিচের কোন নীতির সঙ্গে সম্পর্কিত? এটা কিন্তু আন্তঃসম্পর্কের নীতি, না সমন্বয় নীতি, না ধারাবাহিকতার নীতি, না মিথস্ক্রিয়ার নীতি। এটা কিন্তু হতে চলছে ধারাবাহিকতার নীতি। বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটা কিন্তু ধারাবাহিকতার নীতি। তারপর নিচের কোন বয়স স্তরের শিশুরা বন্ধু দলের সক্রিয়তা সদস্য হয়ে ওঠে, তাই পিয়ার গ্রুপের? এটা কিন্তু কৈশোরকালে। দেখবে বাচ্চারা সব থেকে বেশি কৈশোরকালেই কিন্তু বন্ধু দলের সাথে যুক্ত হয়, অর্থাৎ বন্ধুত্ব বেশি বানায়। তারপর দেখো মানুষের বিকাশের মধ্যে কোন ক্ষেত্রগুলি বিভক্ত? প্রথম বলছে দৈহিক, আধ্যাত্মিক, মানসিক ও সামাজিক। তারপর বলছে দৈহিক, মানসিক, পাক্ষবিক, সামাজিক। তারপর বলছে পাক্ষবিক, মানসিক, আধ্যাত্মিক ও সমাজ মনস্তাত্ত্বিক। তারপর বলছে দৈহিক, মানসিক, জ্ঞানমূলক ও পাক্ষবিক। তাহলে আনসার কিন্তু হতে চলতে দৈহিক, মানসিক, পাক্ষবিক ও সামাজিক, যেটা অপশন নাম্বার বি। তারপর কিন্তু কৈশোরকালে কোন প্রকার অনুভূতি প্রবল পরিমাণে দেখা যায়? কৈশোরকালে কিন্তু যে শিশু নিজেদের সম্পর্কে উৎকর্ষ ও সচেতনার অনুভূতি, অর্থাৎ কৈশোরকালেই দেখবে বাচ্চারা নিজেদের প্রতি কিন্তু সচেতনতা হতে থাকবে। দেখবে কৈশোরকালের একটা বাচ্চা কিন্তু সে বুঝতে পারে নিজেকে নিয়ে যে নিজের কোনটা খারাপ কোনটা ভালো। একটা কৈশোরকালে বাচ্চাকে তুমি অবজারভেশন করলে সেটা কিন্তু বুঝতে পারবে। তারপর কিন্তু ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক পদ্ধতি নয় বলেছে? শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া, এটা কিন্তু পদ্ধতি নয়। দেখবে যখন আমরা ক্লাস 1, 2, 3-তে পড়ি, মানে ছোট ক্লাসে বা 1-এ পড়ার আগে যে আমরা নার্সারি স্কুলগুলিতে পড়ি, তখন কিন্তু আমাদের নিজের ভাষায় কথা বলতে আমাদের দেওয়া হয়। যেমন আমাদের বাংলা ভাষা, মনে করো আমাদের মাতৃভাষা, ঠিক আছে। এবার কিন্তু আমাদের কিছু আঞ্চলিক ভাষাও থাকে, যে এই এলাকার আঞ্চলিক ভাষাটা এরকম, ওই এলাকার একটু, মানে সব এলাকার কিন্তু আঞ্চলিক ভাষা সেম থাকে না। তো নিজের ভাষায় কথা বলতে কিন্তু আমাদের ওই নার্সারি স্কুলগুলিতে দেওয়া হয়, এবং সেখান থেকে আমাদের কিন্তু ডেভেলপ করে আস্তে আস্তে উপরের দিকে তোলা হয়। দেখবে আমরা কিন্তু যখন স্কুলে থাকি তখন আমাদের বাংলা ভাষাটারই প্রেফারেন্স সব থেকে বেশি থাকে, কিন্তু যখন তুমি কলেজে যাবে তখন দেখবে বাংলা ভাষার প্রেফারেন্সটা আস্তে আস্তে কমতে থাকে। তারপর কিন্তু আমরা বুঝতে পারি যে বাংলা থেকে আমাদের ইংলিশটা একটু বেটার জানতে হয় সব ক্ষেত্রে। বিভিন্ন এক্সামে কিন্তু বাংলা ভাষাটা থাকে না, তখন কিন্তু আমাদের ইংলিশ ভাষায় পড়তে হয়। তো তারপর পরের প্রশ্ন আমরা পড়ব 12 নম্বর কোশ্চেন। নিচের কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্গত? দেখো প্রান্তীয় বাল্যকাল 6 থেকে কিন্তু 11 বছর, ঠিক আছে, প্রান্তীয় বাল্যকাল। এবার প্রাক বাল্যকাল কোনটা, এটা কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে যে প্রাক বাল্যকাল কত বছর থেকে কত বছর হয়ে থাকে। আমি প্রান্তীয়টা বলে দিলাম 6 থেকে 11, আর প্রাক বাল্যকালটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আমি দেখব সবাইটা সঠিক হয়েছে কিনা। তারপর শৈশবকালের সময়সীমা কত? শৈশবকাল কিন্তু জন্ম থেকে 2 বছর হয়, অনেক বইয়ে কিন্তু 3 বছরও দিয়ে থাকে, কিন্তু তোমরা 0 থেকে 2 বছর লিখবে। আমি এটা একটু ভালো করে যাচাই করে দেখেছি যে 0 থেকে 3 বছরটা লিখলে বেশিরভাগ সময় যে আমাদের যে বোর্ডের থাকে সেখানে কিন্তু না করে দেওয়া হয়, অর্থাৎ এনসিইআরটি অনুযায়ী কিন্তু যে 0 থেকে 2 বছর কি শৈশবকাল ধরা হচ্ছে। এটা কিন্তু তোমরা 0 থেকে 3 বছর লিখবে না, অনেক বইয়ে লেখা থাকে। পরবর্তী দেখো বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক? বিকাশের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কিন্তু একদমই ঠিক। বিকাশ তখনই হবে যখন তোমার সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যদি একটা বাচ্চা যদি সোশ্যাল ইন্টারাকশনই না করতে পারে তাহলে কিন্তু তার বিকাশ ভালো হবে না। এখনের দিনে যেটা সব থেকে বেশি হচ্ছে, বাচ্চারা স্কুলে থেকে এসেই তারপর ল্যাপটপ নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, যার জন্য ওদের সোশ্যাল ইন্টারাকশনটা ভালো হয় না, বাচ্চাদের সবার সাথে মিশতে দিতে হয়। পরের প্রশ্ন আমরা দেখব ভাষার বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল? ভাষা বিকাশের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক বাল্যকালটা সবথেকে বেশি সংবেদনশীল। এই সময়ে কিন্তু সবচেয়ে বেশি মাদের রেসপন্সিবিলিটি বেশি থাকে। যদি কোনো মা এই বছরে মানে প্রাথমিক বাল্যকালে বাচ্চাকে ভালো শিক্ষা না দিতে পারে, সেই বাচ্চারা কিন্তু ভালো শিক্ষা নিয়ে বড় হবে না। অর্থাৎ প্রাথমিক বাল্যকালে একটা বাচ্চা পুরা মাটির একটা নরম মাটির মতো হয়ে থাকে। আমরা মূর্তি নির্মাণ
নির্মাণের আগে যেমন আমাদের মাটিটা খুব নরম থাকে, তারপর যখন মূর্তি নির্মাণ করে আমরা রোদের মধ্যে দিই তারপর শক্ত হয়, একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে। তো বাচ্চাদের কিন্তু এই সময়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় বলা হয় ওদেরকে গড়ার জন্য। তার জন্য মারা কিন্তু সবথেকে বেশি এই প্রারম্ভিক বাল্যকালটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু একটা বাচ্চা ভালো হবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, দ্য প্লে ওয়ে বইটি রচিতাকে। এই কোশ্চেনটা কতবার যে পরীক্ষায় এসেছে এটা কিন্তু রিপিট করা হয়, হয় আপার প্রাইমারিতে আসে, নয় প্রাইমারিতে আসে, নয় কিন্তু যে অন্য স্টেটেও এসে থাকে। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য প্লে ওয়ে বইটির গ্রন্থটি লিখেছে হেনরি ক্যালডওয়েল কুক। কুকটা শিখে রাখবে, কুক, হ্যাঁ, তাহলেই মনে থাকবে, এত বড় নামটা তো মনে থাকে না। তারপর পিতামাতার কাছে সন্তানের বাল্যকাল কি হিসাবে পরিচিত? পিতামাতার কাছে কিন্তু সন্তানের বাল্যকাল খেলার স্তর হিসাবে পরিচিত, তারপরে ঝড়টাপূর্ণ স্তর হিসাবে, তারপর সমস্যা কেন্দ্রিক স্তর, সবগুলিই কিন্তু পিতামাতার কাছে মনে হয়ে থাকে। তারপর দেখো, মনোবিদ কোন সময়কে মানব জীবনের বৃত্তিকাল বলেছে, তার ফাউন্ডেশন স্টেজ বলেছে শৈশবকাল। এটা কিন্তু আগেও আমি বলেছিলাম যে প্রারম্ভিক শৈশবকালটা কিন্তু যে ফাউন্ডেশন যে স্টেজ বলা হয় এটাই কিন্তু ইম্পর্টেন্ট স্টেজ। তারপরে হলো ডাইডাকটিক অ্যাপারেটাস ব্যবহৃত হয় কোথায়? এটা কিন্তু মন্টেসরি বিদ্যালয়ে, যে নার্সারি বিদ্যালয়গুলির মধ্যে একটা থাকে মন্টেসরি বিদ্যালয়, সেখানে কিন্তু এটার ইউজ করা হয়। তারপর হলো কাসাদাই বাম্বিনি কথাটির অর্থ কী? শিশুদের জন্য গৃহ। তারপর কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো এই কোশ্চেনটা। কিন্ডারগার্টেন বিদ্যালয়ে স্থাপন করেন বিজ্ঞানী ফ্রয়েবেল। উনি কিন্তু একজন মনোবিজ্ঞানী এবং উনি কিন্তু এটা স্থাপন করেছিল। কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছে কে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিজ্ঞানী স্ট্যানলি। মনোবিজ্ঞানী স্ট্যানলি কিন্তু ঝড়ঝঞ্ঝাল কাল বলেছে কি? কৈশোরকালকে। তারপরে আমরা পড়ব 23 নাম্বার কোশ্চেন, যেটা বলছে মানব জীবনের বিকাশের কোন স্তরকে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলা হয়? এটা কিন্তু কৈশোরকালকে বলা হচ্ছে। এই পৃষ্ঠাটা মানে এই পেজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এই কোশ্চেনটাতে পেজটা থেকে একটা কোশ্চেন আসবে। কিন্ডারগার্টেন শব্দের অর্থ কী? কিন্ডারগার্টেন শব্দের অর্থ কিন্তু শিশু উদ্যান। তারপর আমরা দেখব নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে করেন? এটা কিন্তু করেছে মার্গারেট ম্যাকমিলাস এবং রেচেল ম্যাকমিলাস। ওরা দুইজন বোন এবং ওরা কিন্তু নার্সারি বিদ্যালয়টা প্রতিষ্ঠিত করেছিল। তারপর হলো মনোবিজ্ঞানীদের কাছ থেকে শিশুর জীবন বিকাশের কোন স্তর উদ্ঘাটন স্তর অথবা প্রশ্ন উত্তর স্তর নামে পরিচিত? এটা কিন্তু প্রারম্ভিক বাল্যকাল। এই কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। দেখো কি বলছে, শিখনের ধারণার সঙ্গে নির্মাণ কোন বাক্যটি অধিক সাযুজ্যপূর্ণ? প্রথম বলছে শিখন হলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আচরণ ধারার পরিবর্তন। তারপর বলছে শিখন হলো একটি আভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত জন্মগত বিকাশের প্রক্রিয়া। তারপর বলছে শিখন হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। তারপর বলছে যে শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে আমাদের কিন্তু আনসার হতে চলছে এটা, শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারী পরিবর্তনের প্রক্রিয়া। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, কোন মনোবিজ্ঞানিকের মতে বিকাশ প্রক্রিয়া 4টি মৌলিক উপাদান হলো পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক সঞ্চালন ও সমতা আনায়ন। এটা কিন্তু বিজ্ঞানী বলেছে যে পেঁয়াজে, অনেক সময় কিন্তু পেঁয়াজের ফুল ফর্ম আসে যে পেঁয়াজ। তারপর যে পেঁয়াজ কিন্তু সুইজারল্যান্ডের বিজ্ঞানিক, সুইস বিজ্ঞানী বলা হয় ওনাকে, সুইজারল্যান্ডের বৈজ্ঞানিক বলে ওকে সুইস বিজ্ঞানিক বলা হয়। শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সমন্বয় স্থাপন। এই মতবাদটি কে দিয়েছে? বিজ্ঞানী মনোবিজ্ঞানিক কিন্তু থর্নডাইক দিয়েছিল এটা। শিখন হলো আচরণ, জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে নতুন করে আহরণ। এই বক্তব্যটি কোন মনোবিদ দিয়েছে? এটা কিন্তু মনোবিদ থর্নডাইক দিয়েছিল।
তারপরে আইসিডিএস প্রকল্পটি শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? এটা কিন্তু প্রাথমিকের সাথে যে সম্পর্কিত, এবং এটা কিন্তু কবে চালু হয়েছিল? 1975 সালে কিন্তু এটা চালু করা হয়েছে। এবং আইসিডিএস প্রকল্পটি দায়িত্বভার গ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তর? বলো তো কোন দপ্তর হতে পারে? এটা কিন্তু নারী ও শিশু কল্যাণ বিভাগ ও সমাজ কল্যাণ বিভাগে কিন্তু এই কর্তব্যটা পালন করে। তারপরে অঙ্গনওয়াড়ি কর্মীগণ কোন বয়সের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করেন? এটা থেকে কিন্তু 3 থেকে 6 বছরের মধ্যে। তারপরে অ্যাডোলিসেন্ট কথাটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? এটা হলো অ্যাডোলিসার। এইগুলি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলি কিন্তু আমি এমসিকিউর আকারে দিচ্ছি এবং মক টেস্ট আকারে তোমরা কিন্তু দিতে পারো। এগুলি কিন্তু পরীক্ষায় আসবে যদি ভালো করে পড়ে যাও। এবার শুধুমাত্র এমসিকিউ পড়লে হবে না, এটার কনসেপচুয়াল কিন্তু ডিটেলসে পড়তে হবে, যেটা আমরা কিন্তু আমাদের অঙ্কচর্চা চ্যানেলে দিয়ে রেখেছি। এবং আমি কিন্তু তোমাদের পূর্ণিমা ম্যাডাম তোমাদের আপার প্রাইমারির সবগুলি বিষয় নিয়ে ডিসকাস করব। তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে, আর আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের প্রশ্ন দিয়ে থাকবো, সেই প্রশ্নগুলির আনসার কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে দিতে থাকবে। তারপর পিআইটিআই, পিটি এর পুরো নাম কি? হলো প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। তারপরে আইসিডিএস এর ক্ষেত্রে সিডিপিও কি? সিডিপিও, সি দিয়ে চাইল্ড, ডি দিয়ে দেখো ডেভেলপমেন্ট, পি দিয়ে হলো প্রজেক্ট এবং ও হলো অফিসার। পরবর্তী ভিইসি এর পুরো নাম কি? ভিইসি এর পুরো নাম হলো ভিলেজ এডুকেশন কমিটি। তারপর হলো ইসিসিই এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তারপর হলো ডাইট, ডিআইইটি, ডাইটের পুরো নাম কি? যেটা হলো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপর হলো ডিপিইপি এর পুরো নাম কি? যেটা হলো গিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। দেন দেখো আইসিডিএস এর প্রধান কার্যনির্বাহী হলেন কে? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তারপর হলো কিন্ডারগার্টেন ব্যবস্থার নিম্নোক্ত কোনটি ব্যবহৃত হয়? এটা হলো মাদার প্লে। মাদার প্লে কিন্তু কিন্ডারগার্টেনে ব্যবহার করা হয়, যেটা বাচ্চারা দেখবে খেলে খেলে শিখে পড়া। তারপর আমরা চলে যাব 44 নাম্বার কোশ্চেন। আমাদের আত্মসক্রিয়তার তথ্য সৃষ্টি করেন কে করেছে? মনোবিদ ফ্রয়েবেল করেছে। হাউস অফ চিলড্রেন কি নামে সকলের কাছে পরিচিত? এটা কিন্তু আমরা পড়েছিলাম, যেটা শিশুর গৃহ বলেছিল কাসাদাই বাম্বিনি। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন ক্ষেত্রে শিশুর পাক্ষুপ সর্বাধিক বিকশিত হয়? এটা হলো যখন শিশুর অনুভূতিগুলিকে পরিপূর্ণ মূল্য দেওয়া হয়, তখন কিন্তু শিশুর যে পাক্ষবিক বিকাশ সেগুলি কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে। যখন দেখবে একটা শিশু স্কুল থেকে এসে তার মা বা বাবাকে একটা কিছু ডিটেলসে বলতে চায় যে মা আজকে আমার এরকম হয়েছে, বা বাবা আজকে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ওর সাথে এরকম হয়েছিল, এই ঘটনাগুলি যদি মানে কোনো প্যারেন্টস ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে, তখন কিন্তু তার পাক্ষবিক বিকাশগুলি ভালো হবে। এরকম দেখবে আপনারা যারা বিএড করেছেন, টেট পরীক্ষায় বসছেন, অনেকেই হয়তো মেরিট আছেন বা কারোর বাচ্চাও আছে, তখন কিন্তু নিজের বাচ্চাদের সাথে রিলেট করে সিডিপিটা পড়বেন, তাহলে কিন্তু সিডিপিটা খুব ইজি মনে হবে। আমি নিজেও যখন টেটের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন কিন্তু আমিও এইরকম কিন্তু আমার নিজের বাচ্চার সাথে রিলেট করে কিন্তু পড়েছিলাম, এবং সেক্ষেত্রে কিন্তু আমার নিজের বাচ্চাকে বোঝার ক্ষেত্রেও আমার অনেকটা সুবিধা হয়েছে, এবং কিন্তু আমি যে মানে আমার এই জবের ক্ষেত্রে সিডিপিটা আমার খুব ভালো হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো, কারোর যদি বাচ্চা থাকে বা কারোর যদি বাড়িতে বাচ্চা থাকে, তার সাথে রিলেট করে কিন্তু আপনারা সিডিপিটা পড়বেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। এবং শুধু ভালো রেজাল্টই নেই, আপনার বাচ্চাকে আপনি কিন্তু
মানে ছোট বয়স থেকে কিন্তু বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে এরকম হয় মানে প্যারেন্টসরা নিজের বাচ্চাদের বুঝতে পারে না, যার জন্য কিন্তু আজকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা ডিপ্রেশনে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আগের দিনে কি হতো, যারা জব করতো, কাজের অনেক প্রেশার থাকতো, শুধুমাত্র তারাই ডিপ্রেশনে যেত। এখন কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট 6-7 বছরের বাচ্চারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সিডিপিটা তখনই আপনাদের ভালো হবে যখন আপনার বাড়ির মধ্যে কোনো বাচ্চাকে রিলেট করে আপনি পড়বেন বা নিজের বাচ্চাকে রিলেট করে পড়বেন, তখন কিন্তু সিডিপিতে আপনি 30-এ 30 পেয়ে যাবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি নিজের বাচ্চা থেকে কিন্তু যে লক্ষ্য করে পড়েছিলাম এবং আমি মনে করি যে ওকে মানুষ করার ক্ষেত্রেও আমার এই সিডিপি সাবজেক্টটা অনেকটা হেল্প করেছিল। তো পরবর্তী আমরা পড়ব টিচার মানে তো এরকম না যদি শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটাই পড়ানো হবে। আমি এইরকম টিচার না যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নিয়ে আলোচনা করব। আমি কিন্তু দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে থাকব। এটাই কিন্তু একটা শিক্ষকের মূল লক্ষ্য। শুধুমাত্র পড়ো বই পড়ো মুখস্থ করো, সেইটা কিন্তু আমার লক্ষ্য নয়। তো সেই ক্ষেত্রে অনেক কিছু ডিসকাস করি আপনাদের সাথে যারা আমার ক্লাসগুলি দেখছেন। তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো ভাববেন যে ম্যাম পড়া বাদ দিয়ে কি কথা বলছে, কিন্তু না, আমাদের দৈনন্দিন জীবনে যা চলছে তার সাথে রিলেট করে যদি আপনারা আপনাদের যে বিভিন্ন জব রিলেটেড এক্সামগুলির প্রিপারেশন নিয়ে থাকুন, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা এবং আপনাদের যে যার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা কিন্তু অনেক ভালো হয়ে থাকবে। আমার সাথে এরকম হয়েছিল বলে আমি আপনাদের সাথে সবসময় বলে থাকি। পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করব শিশুর ভাষা বিকাশে নির্ভর করে কি উপযুক্ত আর্থসামাজিক পরিবেশের উপর, তারপর ভালো বিদ্যালয়ের উপর, তারপর শিক্ষার্থীর মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা প্রদানের উপর। এগুলি কিন্তু সবগুলি হয়ে থাকবে। পাক্ষবিক বিকাশের ক্ষেত্রে কোন উপাদানটি কার্যকারী ভূমিকা গ্রহণ করে? এখানে কিন্তু দৈহিক স্বাস্থ্য, মানসিক ক্ষমতা, ক্লান্তি এবং অবসন্নতা সবগুলি কিন্তু ভূমিকা পালন করে থাকে। 6 থেকে 11 বছর বয়সে শিশু তুলনামূলক রোগা হতে থাকে, কারণ তাদের তখন শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে। কিন্তু তার জন্য অনেক সময় দেখা যায় 6 থেকে 11 বছরে কারোর বাচ্চা থাকলেও একটু রোগা হয়ে যাচ্ছে বলে ডাক্তার দেখানো শুরু করে, আর ডাক্তাররা বিভিন্ন টেস্ট দিয়ে এত টাকা রুজি করে নেয়। তো সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন 6 থেকে 11 বছরের বাচ্চারা কিন্তু হালকা একটু রোগা হতে থাকে, কারণ ওদের আস্তে আস্তে শরীরটা বৃদ্ধি হচ্ছে, তো মানে উচ্চতায় বৃদ্ধি হচ্ছে, তার জন্য শরীরটা একটু রোগা হয়ে যায়। পরবর্তী দেখো নিচের কোনটির মাধ্যমে কৈশোরকালীন অবস্থা সুখ অনুভূতি হয়? সেটা কিন্তু বন্ধুত্বের সঙ্গে যদি একাধিক অবস্থায় থাকলে, তারপর কিন্তু নিজেদের দৈহিক আকার ও কাঠামোর প্রদর্শনের মাধ্যমে, তাছাড়া বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের মাধ্যমে, সবগুলির মাধ্যমে কিন্তু হতে পারে। শিখন হলো একটি কিন্তু আচরণগত পরিবর্তন, অভিজ্ঞতা ও অভ্যাসের ফল, তারপর হলো তুলনামূলক স্থায়ী পরিবর্তন। এখানে কিন্তু সবগুলি হয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন আমরা পড়ছি শিখনের সর্বতর অর্থ কী? হলো আচরণের পরিবর্তন। পরবর্তী প্রশ্ন জীবন বিকাশের সবথেকে কঠিনতম সময় কিন্তু কৈশোরকাল। পরবর্তী শিশুর বৃদ্ধি সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত ডিএনএতে। শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় হলো সর্বাঙ্গীন বিকাশ, মানে সব দিক থেকে বিকাশ হবে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠম শ্রেণীর কোন স্তর অন্তর্গত? কোন স্তর? প্রান্তীয় বাল্যকাল। শিশুর বিকাশগত পরিবর্তন কিসের মাধ্যমে প্রকাশ পায়? এটা হলো আচরণের মাধ্যমে। শিশুর বিকাশ প্রক্রিয়া যে দশায় শুরু হয় সেটা কি? ভ্রূণজ দশা। আমি কিন্তু বলেছিলাম যে যখন মার পেটে একটা শিশু ভ্রূণ অবস্থায় থাকে তখনই কিন্তু ওর যে বিকাশ শুরু হয়ে যায়। তারপরে শিশু বিকাশের কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসাবে বিবেচনা করা হয়? সেটা হলো শৈশবকাল। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, পাক্ষবিক প্রভৃতি নানা দিকের উন্নত এবং
তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হলো কি? প্রক্রিয়া হলো বিকাশ। শিখন হলো এক ধরনের কি? আচরণমূলক প্রক্রিয়া। তারপর হলো পিয়াজের স্তর অনুযায়ী শিশুর বিকাশের পর্যায়কে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এটা কিন্তু আমরা ডিসকাস করিনি, এটা কিন্তু ডিসকাস করব যে পেঁয়াজে কিন্তু 4টা ভাগ নিয়ে আলোচনা করেছিল। তারপর হলো শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা। নিচের কোন বিষয়টির ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রভাব তুলনামূলকভাবে কম হয়? এটা হলো শিক্ষার লক্ষ্যে। তারপর নিচের কোনটি দৈহিক বিকাশের উদাহরণ? এটা হলো একটি শিশুর দাঁত উঠছে, সেটা কিন্তু একটা দৈহিক বিকাশ। নিচের কোনটি বিকাশের লক্ষ্য নয়? দেখো ক্রমবিচ্ছিন্ন, এটা কিন্তু বিকাশের লক্ষ্য হতে পারে না। জীবন বিকাশের কোন স্তরে মানুষের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পায়? এটা কিন্তু প্রবীণ প্রাপ্ত বয়স্করে। কোন সময়কালকে প্রি গ্যাং স্তর বলা হয়? এটা কিন্তু 6 থেকে 11 বছর, যেটা আমরা কি বলেছিলাম 6 থেকে 11 বছর, মনে আছে কি না? এটা অপশানে বলবে 6 থেকে 11 বছর কোন কালটাকে আমরা বলেছিলাম, কমেন্ট বক্সে জানাবে। তারপর হলো জীবন বিকাশের কোন সময়কালকে ওভারল্যাপিং দেখা যায়? এটা কিন্তু 11 থেকে 16 বছর বয়সে। এবার বলো তো 11 থেকে 16 বছর বয়সটা কি বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল না প্রাপ্তবয়স্ক, কোনটা হবে? এটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। টোটাল 3টা কোশ্চেন করেছি, কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমরা। নিচের কোনটি বৃদ্ধির নীতি নয়? সব বয়সে বৃদ্ধির হার একই হয়, এটা কিন্তু বৃদ্ধির নীতি হতে পারে না। কোন বয়সকালে শৈশব বা ইনফেন্সি বলা হয়? এটা কিন্তু জন্ম থেকে 2 বছর। আদি বা প্রাথমিক বাল্যকাল স্তরের সময়সীমা কত? 2 থেকে 5 বছর। উত্তর বাল্যকালের সময়সীমা কত? 5 থেকে 11 বছর বা 6 থেকে 11 বছরও বলা হয়। 19 থেকে 40 বছরের বয়সসীমাকে বলা হয় প্রারম্ভিক প্রাপ্তবয়স্কর। জীবন বিকাশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্তরের ভাগ কয়টা? 3টা। মধ্যপ্রাপ্ত বয়স্ক স্তরের বয়সসীমা কত? 40 থেকে 60টা। বিকাশ হলো কি? একটা ব্যক্তিগত প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি, কোন বাক্যটি সঠিক নয়? যে বৃদ্ধি গুণগত পরিবর্তন, বিকাশ পরিমাণগত পরিবর্তন, এটা কিন্তু একদমই সঠিক নয়, কারণ বৃদ্ধি কিন্তু হবে পরিমাণগত আর বিকাশ হবে গুণগত। পরবর্তী বলছে কোনটা সঠিক? দেখো ফার্স্ট বিকাশ হবে, বিকাশের ফলে বৃদ্ধি হবে, তারপর বৃদ্ধির সাথে তার ফল যা হবে তা কিন্তু আচরণের পরিবর্তন। তারপর দেখো বৃদ্ধি ও বিকাশের মধ্যে প্রাথমিক নির্দেশক বাক্য কোনটি? বৃদ্ধি হলো জৈবিক, বিকাশ হলো কি সার্বিক। তারপর প্রশ্ন পড়ব আমরা, একটি শিশুর সার্বিক বিকাশের অন্তর্ভুক্ত হলো উচ্চতা, ওজন ও কর্মদক্ষতার বৃদ্ধি। পরবর্তী শিশুর দৈহিক বিকাশে কোন বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না? এটা কিন্তু শিশুর বুদ্ধি। বৃদ্ধির ক্ষেত্রে কোনটি সঠিক? বৃদ্ধির ক্ষেত্রে হবে পরিমাপযোগ্য হবে বৃদ্ধি, আর হবে পরিমাণগত। পরবর্তী কোনটি সঠিক? শিশুর বিভিন্ন স্তরের বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা যায় শিশুর মধ্যে। তারপর ICDS এর সম্পূর্ণ নাম কি? এর আগে মনে হয় এটা বলেছিলাম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তারপর হলো নিচের কোন মনোবিদ মানব জীবনের বিকাশের স্তর নিয়ে বিবেচনা করেছিল? এখানে দেখো কতগুলি দিয়েছে। বি যেটা পিয়াজে বলেছিল, সি যেটা এরিকসন বলেছে, ই যেটা পিকুনাসও বলেছিল, জি যেটা আর্নেস্ট জেন্স বলেছে। পরবর্তী বিকাশ হলো ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, পাক্ষবিক ইত্যাদি চাহিদা ড্যাশ ফল, এটা হলো মিথস্ক্রিয়ার ফল। নিচের কোনটি সঠিক নয়? বৃদ্ধি সারা জীবনব্যাপী, বৃদ্ধি কিন্তু সারা জীবনব্যাপী হয়ে থাকে না, একটা সময় পরে কিন্তু আমাদের বৃদ্ধি যে কমে যায়, মানে বৃদ্ধি আর হয় না। দেখবে একটা সময় পর্যন্ত একটা বাচ্চার বৃদ্ধি হয়ে থাকে, তারপর কিন্তু আর বৃদ্ধি হয়ে থাকে না, কিন্তু বিকাশ কিন্তু সারা জীবনব্যাপী হয়ে থাকে। মনোবিজ্ঞানের মতে বিকাশ কি? বিকাশ হলো গিয়ে একটা আচরণের পরিবর্তন। বিকাশের ক্ষেত্রে প্রথম ভূমিকা বংশগতি না পরিবেশ, এই বিষয়ে বিতর্কিত। এটা হলো প্রকৃতি বনাম লালন পালনের বিষয়। তারপর নিচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এটা কিন্তু ওজন বৃদ্ধি একটা বৃদ্ধির সাথে যুক্ত। তারপর নিচের কোনটি বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এটা কিন্তু আত্মবিশ্বাসের জাগরণ। পরবর্তী প্রশ্ন আমরা পড়ব। ফার্স্ট কোশ্চেন 93 নাম্বার কোশ্চেন, বৃদ্ধি কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত? এটা কিন্তু পরিমাণগত। আমি বলেছি যে বৃদ্ধি পরিমাণ করা যায়। তারপর বিকাশ কার সাথে সম্পর্কিত? গুণগত পরিবর্তন। নৈর্ব্যক্তিকভাবে পরিমাপ করা সম্ভব হয় কাকে? বৃদ্ধিকে। বৃদ্ধি
কথাটির ক্ষেত্রে কোন বিষয়টি প্রযোজ্য, এটা কিন্তু পরিমাপযোগ্য। আর বিকাশের সাথে কিন্তু পর্যবেক্ষণযোগ্য। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তীব্র হয় কোন স্তরে, এটা কিন্তু কোষস্থলে। তারপরে বীর পূজার প্রবণতা দেখা যায়, এটার আনসারটা আমি দেইনি, এটা তোমরা বলবে তো। বীর পূজার প্রবণতা দেখা যায় কোথায়, কি কোন কালে দেখা যায় বীর পূজার প্রবণতা, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোন বয়সে শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত থাকে, এটা হলো গিয়ে যে প্রথম বছর থেকে 2 বছর পর্যন্ত। মনোবিদ ফ্রয়েডের মতে নিচের কোন সময়কালকে সুপ্তকামের স্তর বলা হয়, এটা কিন্তু শৈশবকালে। তারপর মনোবিদ স্ট্যানলি হল ফ্লেভার অর্থাৎ যেই পাখি বাসা থেকে উড়ার ব্যর্থ চেষ্টা করে, কথাটি কোন বয়সের মেয়েদের কথা বলা হয়, কৈশোরকালে। দেখবে কৈশোরকালে বাচ্চারা মানে যারা মেয়েরা থাকে তারা মানে মনে হয় যেমন তাদের মা বাবা যা বলে তা সব ভুল, আর বাকি সবাই যা বলে তা সব ঠিক, অর্থাৎ অন্য কেউ কিছু বলে সেটা ঠিক আছে। মানে মনে হয় যেমন তারা একটা খাঁচার মধ্যে ওদের মা বাবা ওদেরকে বন্দি করে রেখেছে, যেটা হয় কৈশোরকালে। ওই বয়সে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু যে ব্যালেন্স কিন্তু অন্যরকম হওয়ার চেষ্টা হয়। মানে একটা তুমি মনে করো একটা তোমার যে মেয়েকে যেভাবে লালন পালন করছো, হঠাৎ করে দেখবে এটা ব্রেক হয়ে যাবে কোন বয়সে এসে, কৈশোরকালে। তখন সে তার ক্ষেত্রে তার মা বাবা শত্রু হয়ে যাবে আর বাকি সবাই ভালো হয়ে যাবে। তার জন্য প্রতিটা মা বাবাকে বলবো যাদের মেয়ে আছে তারা কৈশোরকালকে একটু ভালো করে দেখার জন্য, এবং কৈশোরকালে কিন্তু মেয়েদের যাতে বন্ধুত্ব হয়ে থাকে, তার মা বাবা শাসন না করে, না হলে শাসন করলে ও কিছু বলবে না, সত্যি বা মিথ্যা কিছুই বলবে না। আর যদি ওর সাথে বন্ধুত্বভাবে থাকে মা বাবা, তাহলে কিন্তু ও সব কিছু মা বাবার কাছে শেয়ার করবে। তো কৈশোরকালটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা উইক পয়েন্ট, সেক্ষেত্রে মেয়েদের সব থেকে বেশি লক্ষ্য রাখা উচিত। তারপরে একটি শিশু জন্মের পর থেকে বিশেষভাবে ছন্দ তাল জ্ঞান সম্পর্ক এই ধরনের দক্ষতা প্রবণতাকে বলা হয় কি, মানসিক বংশগতি। পরবর্তী প্রশ্ন আমরা পড়ব, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয়, এটা হলো পরিণমন। পরবর্তী প্রশ্ন পর্ব, বিকাশের প্রথম পর্যায়ে শিশুরা ইতহস্ত হাত পা ছড়ে তারপর অঙ্গ প্রত্যঙ্গ পৃথক ব্যবহার শেখে। এর থেকে বোঝা যায় বিকাশ কি সাধারণ থেকে বিকাশের দিকে হয়, যেটা আমি ডিটেলস ক্লাসে আলোচনা করেছিলাম। প্রথম নিয়ম মাফিক শিক্ষা শুরু করার স্তর কোনটি, প্রাথমিক বাল্যকাল। নার্সারি, কিন্ডারগার্টেন প্রভৃতি পাক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কেন একমাত্র শিক্ষিকারাই পরিচালন ভাব গ্রহণ করে। দেখবে নার্সারি স্কুলগুলিতে কিন্তু ছেলে টিচার নেওয়া হয় না, মেয়ে টিচার সব থেকে বেশি নেওয়া হয়। কেন, শিশুরা এই বয়সে মায়ের প্রতি নির্ভরশীল হয়, আসক্ত থাকে, শিক্ষিকাকে নিজের মায়ের সঙ্গে অভিন্ন মনে করে। তারপর শিক্ষিকারা মায়ের নেই ধৈর্যশীল ও সমতাসয়ী হয়। এই জন্য কিন্তু নার্সারিতে ছেলে টিচারদের না নিয়ে মেয়ে টিচারদের নেওয়া হয়, কারণ বলা হয় যে মেয়েদের ধৈর্য শক্তি অনেক বেশি হয়ে থাকে। কিন্তু বর্তমানে কিন্তু এরকমটা নয়, বর্তমানে কিন্তু মেয়েদের ধৈর্য শক্তি অনেকটা কমে গেছে আগের তুলনায়। আমাদের মাদের ক্ষেত্রে দেখবে ওরা কিন্তু যখন ওদের সাংসারিক জীবন চলছিল তখন কিন্তু ওরা যে অনেক কিছু কিন্তু সহ্য করে ওদের সংসারটা টিকিয়ে রেখেছিল। কিন্তু আজকাল জিনিসটা দেখো, যদি শ্বশুর বাড়িতে কিছু হয়ে থাকে বা মনে করো হাজবেন্ড কিছু বলে দেয়, তাহলে কিন্তু জিনিসটা ডিভোর্সের দিকে চলে যায়। মানে আজকাল কিন্তু মেয়েরার সহন ক্ষমতাটা অনেকটা কমে গেছে। এর থেকে বোঝা যায় আমরা যারা সাইকোলজিস্ট আছে, সাইকোলজিস্টের যে মনোবিদরা আছে, ওরা কিন্তু বর্তমান সময়ে দেখছে যে মেয়েদের যে ধৈর্য শক্তি আছে সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, এবং সেটা কিন্তু মানে পরিবেশের ক্ষেত্রে একটা ভালো ইঙ্গিত নয়। আগের দিনে কিন্তু মেয়েদের অনেক বেশি ধৈর্য শক্তি ছিল, এখন কিন্তু তা নেই বলে কিন্তু অনেক মানে বেশিরভাগ পরিবার ভেঙে যাচ্ছে। বা হ্যাঁ, আমি বলবো না যে সব কিছু ধৈর্য ধরে সহ্য করা উচিত, কিন্তু কিছু ক্ষেত্রে একটু ধৈর্য ধরলে হয়তো একটা পরিবার বেঁচে যেতে পারে। কিন্তু সাইকোলজিস্টরা বলেছে যে মেয়েদের ধৈর্য শক্তি দিন দিন কমে যাচ্ছে, এটা কিন্তু প্রুফ আছে, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। আমি কিন্তু নিজের মন থেকে বানিয়ে কিছুই বলছি না, আমি নিজেও একটা মেয়ে, যেহেতু আমি ম্যাডাম, নিজেও একটা মেয়ে, আমি কিন্তু মেয়ে হওয়ার পরেও বলছি যে মেয়েদের ধৈর্য শক্তি দিন দিন কমে যাচ্ছে, যেটা সাইকোলজিস্টে প্রমাণ হয়েছে। তারপর শিশুর সামগ্রিক বিকাশ হলো আকৃতির পরিবর্তন এবং কাজের পরিবর্তন। তারপর শিশুর বিকাশ একটি কি ক্রমসূচক প্রক্রিয়া।
পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বিকাশে অনুপস্থিতিতে বৃদ্ধি হয়ে থাকে, এটা কিন্তু সঠিক নয়। শিশুর বিকাশ ক্রমসূচক। উক্তিটির অর্থ হলো যেমন চিৎকার হওয়া, তারপর বসা, চিৎ হওয়া, তারপর বসা, তারপর হামাগুড়ি দেওয়া, তারপর হাঁটা, এরকমভাবে কিন্তু একটা শিশুর যে জন্ম হয়ে থাকে। পরবর্তী আমরা কোশ্চেন যাব, শিশুর বৃদ্ধি নিম্নলিখিত কোন বিকাশের সঙ্গে অধিক সম্পর্কিত? ওটা হলো দৈহিক বিকাশের সাথে। পরবর্তী বৃদ্ধিকে পরিমাণগত পরিবর্তন বলার কারণ এটাকে পরিমাপযোগ্য বলে। তারপর বিকাশকে গুণগত পরিবর্তন বলার কারণ পর্যবেক্ষণ করা যায় বলে। তারপর শিশুর জীবন বিকাশের ধারাকে অনুশীলন করার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? এখানে কিন্তু পর্যবেক্ষণ, সাক্ষাৎকার বা প্রশ্নগুচ্ছ সবগুলি ব্যবহার করা হয়ে থাকে। তারপর শিশুর জীবন বিকাশের ধারা অনুশীলনের নিচের কোন পদ্ধতিটি কার্যকর? অধিক আলম্বিত প্রক্রিয়া। তারপর কিন্তু শিক্ষা শিশুর কোন বিকাশে সাহায্য করে না? দৈহিক বিকাশে কিন্তু শিশুর শিক্ষা কোনো সাহায্য করে না। নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? বিকাশ জন্মের পর থেকে পরিণমন পর্যন্ত চলে, এটা কিন্তু ভুল উক্তি। পরিণমন হলো কি? স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া পরিবর্তন। তারপর নিম্নের কোন পরিবর্তন শিখন ও প্রশিক্ষণ নির্ভর হয়? এটা হলো পরিণমন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, শিশু সার্বিক বিকাশ পরিমাপ করার জন্য কোন কৌশল বেশি উপযোগী? এটা হলো নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। পরবর্তী আমরা চলে যাব, পরিণমনের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক নয়? এটা হলো পরিণমন একটি জীবন প্রক্রিয়া, এটা কিন্তু সঠিক নয়। তারপর বলছে শিকনের উপর প্রভাব বিস্তার করে কে? উপরে সবগুলি, অর্থাৎ বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন। পরিণমনের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজন হয় না? সেটা হলো পূর্ব অভিজ্ঞতা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, পরিণমন প্রক্রিয়ায় নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? এটা হলো কোনোটি নয়। তারপর হলো নিচে শিশুর শিখন ও পরিণমনের মধ্যে মিল হয় কোনটা? ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। তারপর বৃদ্ধির ফলে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়? জৈবিক পরিবর্তন। নিচের কোনটির সংখ্যা মানে প্রকাশ করা সহজ? বৃদ্ধি। তারপর হলো নিচের কোনটির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা রয়েছে? বৃদ্ধি এবং হলো পরিণমন। তারপর শিক্ষক শিক্ষিকার শিশুর বিকাশজনিত জ্ঞান থাকা প্রয়োজন, কারণ জীবন বিকাশের স্তর অনুসারে শিক্ষা প্রদান করা প্রয়োজন। তারপর দেখো, সক্রিয় ও আন্তর্গত বৃদ্ধি হলো পরিণমন। উক্তিটিকার বিজ্ঞানী গ্যাসেলের। নিচের কোনটি বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়? সেটা হলো বিকাশ। তারপর হলো শিশুকে টিউবুলা রাসা বলে কোন মনোবিদ আখ্যায়িত করেছে? এটা কিন্তু বিজ্ঞানী জন লক বলেছিল। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, শিশুর পরিপূর্ণ বিকাশ বলতে বোঝায় কি? বৃদ্ধি, বিকাশ ও পরিণমন। এটা কোনটা হবে? এরপর দেখো, পরবর্তী বিকাশ কোনটার সাথে কোনটা মিল হবে? দেখো, দৈহিকের সাথে পরিণমন। তারপর হলো গিয়ে মানে নাম্বার অপশনটা কি? নাম্বার অপশনটা একটু মিলিয়ে দেখে নেবে কোনটা। জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা কে করেছিল? বিজ্ঞানী রুশো কিন্তু করেছিল। তারপরে বাইগোটস্কির মধ্যে শিশুর বিকাশ হলো কি? সামাজিক মিথস্ক্রিয়ার ফল। তারপরে গ্যাং এজ কোনটাকে বলা হয়? যেটা 8 থেকে 10 বছর। এবার বলো তো, 8 থেকে 10 বছর কি শৈশবকাল, বাল্যকাল, নাকি কৈশোরকাল, নাকি প্রাপ্তবয়স্কর? এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তারপর ডেভেলপমেন্ট টাস্ক কথাটিকে তার গবেষণায় প্রথম ব্যবহার করেন, এটা কিন্তু এবিংহস। তারপর হলো মানুষের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, নিচের কোনটি এই ধরনের? এটা হলো বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন। সবগুলি কিন্তু বৃদ্ধি ও বিকাশের সামর্থক নয়। এগুলির মধ্যে কি কি পার্থক্য রয়েছে? সবগুলি কিন্তু রয়েছে পার্থক্য। তারপরে একটি শিশু জন্মগ্রহণ করে কিছু কি গুণ নিয়ে বা অহম সত্তা নিয়ে বা সহজাত তাড়না নিয়ে, কিন্তু সবগুলি। বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ায় নিচের কোন বাক্যটি সঠিক? এটা কিন্তু বৃদ্ধি স্বাভাবিক হয়, কিন্তু বিকাশের জন্য বাহ্যিক হস্তক্ষেপ করা হয়। তারপর নিচের কোনটি বিকাশের নীতি নয়? এটা কিন্তু নির্দিষ্ট থেকে সাধারণ, এটা কিন্তু বিকাশের নীতি হয় না। তারপর নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়? এটা কিন্তু জিনের দ্বারা। টয় এজ বা খেলার বয়স বিকাশের কোন স্তরকে বলা হয়? প্রাথমিক বাল্যকাল। এবার তোমরা বলবে প্রাথমিক বাল্যকালের এজটা কত? কমেন্টে জানাবে। 15 মাস বয়সের শিশু কোন রকম সাহায্য না নিয়ে নিচে হাঁটতে পারে? এটা কি উদাহরণ? পরিণমনের। তারপর জন্মোত্তর অবস্থায় সময়কালকে বলে কি? এটা কিন্তু ইংরাজিতে দিয়ে দেয় পোস্টন্যাটাল স্টেজ। কোন সময়টাকে বলা হয়? যেটা মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত।
কোনো একটি বিশেষ মুহূর্তে একটি শিশু কীরূপ আচরণ করলে তা নির্ভর করে তার পূর্ব আচরণের উপর। এর থেকে সিদ্ধান্ত নিতে পারি যে বিকাশ একটি ক্রমসংযোজনশীল প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষার প্রথম প্রবর্তন ঘটে কি নামে? কিন্ডারগার্টেন নামে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, প্রাথমিক শিক্ষা সাধারণত কত বছর বয়সে আরম্ভ হয়? এটা কিন্তু 2.5 বছর থেকে 3.5 বছর পর্যন্ত। প্রথম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা কে বলেছে? বিজ্ঞানী প্লুটো বলেছিল। তারপর শিশু শিক্ষাকে খেলা ভিত্তিক বলা হয়েছিল। কোন বিজ্ঞানী বলেছে? বিজ্ঞানী কুক। তারপরে ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষার জন্ম হয় সেবা গ্রাম পদ্ধতি থেকে। এটা কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছে। শিক্ষাবিদ রুশো তার এমিল গ্রন্থে শিক্ষার জন্য যতগুলি গ্রন্থের কথা বলেছিল তা হলো 4টি। তারপরে 2 বোন মার্গারেট আর হলো রেচেল সর্বপ্রথম কোন দেশে নার্সারি বিদ্যালয় স্থাপন করে? সেটা কিন্তু ইংল্যান্ডে। তারপরে চাকরিজীবী পিতা মাতা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তা কি? ক্র্যাশ। তারপরে ক্র্যাশ নামক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে কোন বয়সে? শিশুদের যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য। এটা কিন্তু 2 বছর বয়সে। শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় কিন্তু সর্বাঙ্গীন বিকাশকে। অর্থাৎ আজকে কিন্তু আমরা 159টা কোশ্চেন পড়লাম, যেটা কিন্তু মক টেস্ট আকারে তোমরা দেবে খাতার মধ্যে এবং আমাকে জানাবে কমেন্ট বক্সে 159-এর মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো, এবং যে মাঝখানে আমি কোশ্চেনগুলি জিজ্ঞাসা করেছিলাম সেগুলির আনসার কিন্তু তোমরা কমেন্ট বক্সে দিয়ে থাকবে। চলো ভাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে অন্য কোনো টপিক নিয়ে এভাবেই ডিসকাস করে থাকবো। আর তোমাদের যদি আমার ক্লাসগুলি পছন্দ হয়ে থাকে একবার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো ভাই, আজকে এখানেই রাখছি।